Hello students, welcome to online classes of MICS Education. সরকারি চাকরির প্রস্তুতির জন্য অন্যতম সেরা প্রতিষ্ঠান। এখানে আপনারা WBCS, রেলওয়ে, পিএসসি, এসএসসি, স্কুল সার্ভিস কমিশন, ডিফেন্স এবং অন্যান্য যে কোনো ধরনের রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য প্রস্তুতি নিতে পারেন ইংরেজি এবং বাংলা উভয় মাধ্যমেই। অভিজ্ঞ শিক্ষকের দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া প্রতি সপ্তাহে অনলাইন মক টেস্ট এবং প্রতি মাসে মাসিক মক টেস্টের মাধ্যমে আমরা ছাত্রদের সার্বিক মূল্যায়ন করে থাকি। এছাড়া সমস্ত ক্লাসের স্টাডি মেটেরিয়াল আমরা স্টুডেন্টদের পিডিএফ হিসেবেও প্রোভাইড করে থাকি। সমস্ত লাইভ ক্লাসের রেকর্ডিং দেওয়া হয়। তাহলে আজকেই যোগাযোগ করুন আমাদের সাথে নিচে দেওয়া নাম্বারগুলিতে এবং সরকারি চাকরির প্রস্তুতির জন্য নিজেকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ। আগের ক্লাসে অর্থনীতিতে ইকোনমিক্স ক্লাসে আমরা ফাইন্যান্সিয়াল মার্কেট বা অর্থের বাজার সম্পর্কে আমরা পড়ছিলাম। তো অর্থের বাজার পড়তে গিয়ে আমরা জানলাম যে কিছু মানি মার্কেট সম্পর্কে জেনেছিলাম, ক্যাপিটাল মার্কেট সম্পর্কে জেনেছি এবং ফরেন মার্কেট সম্পর্কে জেনেছি। আমরা প্রথমে যে অর্গানাইজড মানি মার্কেট সম্পর্কে জানার পরে আমরা অর্গানাইজড মানি মার্কেট সম্পর্কে জেনেছি, যার মধ্যে আমরা বলতে পারি কল মানি মার্কেট, ট্রেজারি বিল, কমার্শিয়াল বিল, সিডি অর্থাৎ কমার্শিয়াল পেপার, রেপো রেট, অর্গানাইজড ব্যাংকিং মার্কেট, কমার্শিয়াল পেপার এগুলো সম্পর্কে আমরা জেনেছি। এছাড়া বাণিজ্যিক বিল, সিডি যেগুলো হয় সেগুলো সম্পর্কে আমরা জানলাম। ওকে, দেখো নেক্সট দেখো আমাদের আজকে যেটা শুরু হচ্ছে, আগের দিন আমরা পড়েছিলাম যে বিভিন্ন প্রসেসের মাধ্যমে কি করা হয়, এগুলোকে কন্ট্রোল করা হয়ে থাকে। ওকে, বিভিন্ন প্রসেসের মাধ্যমে কন্ট্রোল করা হয়ে থাকে। তো তার মধ্যে আমরা আগের দিন ব্যাংক রেট অবধি জেনেছিলাম যে যে ব্যাংক রেট জিনিসটা কি, ব্যাংক রেট এবং রেপো রেট, রিভার্স রেপো রেট অবধি আমরা জেনেছিলাম। আজকে আমরা যে অর্গানাইজড মানি মার্কেটের মধ্যে আমরা আরেকটা জিনিস জানবো, সেটাকে আমরা বলি মিউচুয়াল ফান্ড। ওকে, মিউচুয়াল ফান্ড কি? আমরা কম বেশি সবাই মিউচুয়াল ফান্ড সম্পর্কে কথাটা শুনেছি, কিন্তু প্রপারলি আমাদের অনেকেরই ধারণা নেই যে মিউচুয়াল ফান্ড জিনিসটা কি। দেখো, মুদ্রার বাজারে মিউচুয়াল ফান্ড হলো এমন একটা পদ্ধতি যার দ্বারা ক্ষুদ্র এবং সাধারণ বিনিয়োগকারীরা মুদ্রার বাজারে বিনিয়োগ করতে পারে। দেখো, খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে মিউচুয়াল ফান্ড এমন একটা পদ্ধতি বা প্রসেস যেখানে ক্ষুদ্র এবং সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু আমাদের যে মানি মার্কেট রয়েছে সেখানে ইনভেস্ট করতে পারে। দেখো, এর সুবিধা অসুবিধা কী সে সম্পর্কে আমরা দু চারটে কথা জানবো। জেনারেলি যখন কোনো কিছু ইনভেস্টমেন্ট হয়ে থাকে তখন বড় বড় কোম্পানি যারা থাকে, যাদের কাছে প্রচুর পরিমাণে অর্থ থাকে, তারাই কেবলমাত্র কিন্তু ইনভেস্ট করতো প্রাথমিক অবস্থাতে। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যখন টাকা, যেটা যদি কম শ্রেণীর লোকের হাতে যদি প্রচুর টাকা থাকে, তারা সেটা ইনভেস্ট করার পরিবর্তে জমা করার একটা প্রবণতা দেখা দেয়। ফলে কী হবে, যদি তারা জিনিসটা জমা করে রেখে দেয় তাহলে ইকোনমির মধ্যে কী হবে, টাকার সার্কুলেশন হবে না। আর টাকার যদি সার্কুলেশন না হয় তখন কিন্তু সেই ইকোনমি রোল ওভার করবে না। অর্থাৎ সেই জায়গা থেকে আমি বলতে পারি যে ইকোনমির মধ্যে একটা স্ট্যাগনেশন অবস্থা দেখা গিয়েছে। অর্থাৎ ইকোনমি সেই জায়গায় কিন্তু কোনোভাবে প্রসপার করতে পারছে না। তাহলে সেই জায়গায় কি দরকার, আমাদের টাকাটাকে বেশি পরিমাণে মার্কেটের মধ্যে রোল ওভার করানোর প্রয়োজন রয়েছে। এই জন্য কী করা হলো, মিউচুয়াল ফান্ড একটা পদ্ধতি নিয়ে আসা হলো যেখানে যারা ক্ষুদ্র বিনিয়োগকারী রয়েছে বা সাধারণ বিনিয়োগকারী রয়েছে তারাও ইনভেস্ট করতে পারে। মানে তুমি 5,000 টাকা জমালে, তার মধ্যে থেকে তুমি চাইলে 1,000 টাকাও ইনভেস্ট করতে পারো। এবার যার কাছে 1 কোটি টাকা রয়েছে সেও ইনভেস্ট করতে পারে, যার কাছে 10 কোটি টাকা রয়েছে সেও ইনভেস্ট করতে পারে, যার কাছে 1,000 টাকা রয়েছে সেও ইনভেস্ট করতে পারে। এর ফলে কী হলো, প্রচুর সংখ্যক লোক দেখো মার্কেটের মধ্যে বা ইকোনমির মধ্যে ইনভেস্ট করলো, ফলে একটা হিউজ পরিমাণ টাকা আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল হিসাবে ফর্ম হয়েছে। এই জন্য কিন্তু মিউচুয়াল ফান্ড কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ। এর ফলে দেখো যে লাভটা থাকে, এই লাভ দেখো সাধারণ বিনিয়োগকারীরা বাজার নিয়ন্ত্রিত সরাসরি লাভ যে প্রফিটটা হয় সেটা কিন্তু তুলতে পারে। অর্থাৎ এক্ষেত্রে যে প্রফিট হয় সেটা কিন্তু ডাইরেক্ট যে বিনিয়োগকারী
সে পেয়ে যায়, মানে এই জায়গায় কোনো কিছু মিডিল টার্মের ব্যাপার থাকছে না। কিন্তু এখানে একটা সমস্যা কি, টাকা ফেরতের কোনো নিশ্চয়তা থাকে না, ঝুঁক বা রিস্ক বেশি, তাই লাভের পরিমাণ অনেক বেশি। মানে তোমার যদি টাকা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে তুমি যে কোম্পানির ওপর, কোম্পানির মিউচুয়াল ফান্ড তুমি কিনলে, তাহলে সেই জায়গায় সেই কোম্পানি যদি লস করে, তোমাকেও কিন্তু সেই জায়গায় তোমার লস হবে। আর কোম্পানি যদি লাভ করে, তোমার কিন্তু সেখান থেকে তোমারও লাভ হবে। অর্থাৎ সেই জায়গায় এরকম নয় যে ব্যাংকে তুমি যদি টাকা রাখো, সেই টাকা দিতে ব্যাংক মানে রিলায়েবল যে দিতেই হবে, বা তুমি যদি কোনো গভর্নমেন্টের এফডি নিয়ে থাকো, সেই জায়গায় মানে মানে ব্যাংক কিন্তু তোমাকে টাকা ফেরত দিতে বাধ্য থাকে। কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে তোমার যদি টাকা ডুবে যায়, সেই ক্ষেত্রে কিন্তু সেই টাকাটা তুমি কিন্তু ফেরত আর পাবে না। কিন্তু যদি প্রফিট হয়ে থাকে, তখন তুমি সেখানে লাভ্যাংশ বা যে প্রফিট সেটা কিন্তু পাবে। দেখো, প্রথমের দিকে আমি এই কথাটাই বলেছিলাম, 1966 থেকে 1997 এই টার্মের মধ্যে শুধুমাত্র ক্ষুদ্র ব্যক্তিদেরকে বিনিয়োগ করতে সুযোগ দেওয়া হতো। অর্থাৎ যারা প্রাথমিক অবস্থায় 1966-এর আগে যারা বড় শিল্পপতি, তারাই একমাত্র দিতে পারতো। 1966 থেকে 97 পর্যন্ত বৃহৎ শিল্পের পাশাপাশি যারা ক্ষুদ্র শিল্পপতি রয়েছে, তাদেরকেও ইনভেস্ট করার সুযোগ দেওয়া হলো। এবং বাজারে মিউচুয়াল ফান্ড ব্যবস্থাটা, যে একটা মিউচুয়াল ফান্ডের কনসেপ্টটা নিয়ে আসা হয় 1992 সালে। কেন 1992 সালে? কারণ আমরা অলরেডি জানি, আমাদের জানা উচিত, 1991 সালে নিউ ইকোনমিক পলিসি গ্রহণ করার ফলে আমরা এলপিজি গ্রহণ করেছিলাম। লিকুইডাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন অলরেডি বলেছি, প্ল্যানিং চ্যাপ্টারেও পড়েছি। সেখানের মাধ্যমে কি করা হয়, যে সমস্ত মিউচুয়াল ফান্ডের ব্যবস্থাটাকে টোটালি চালু করা হয় ইন্ডিয়ান ইকোনমির মধ্যে। 1992 খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কোশ্চেন আসে, ভারতে মিউচুয়াল ফান্ড কত খ্রিস্টাব্দে চালু করা হয়? 92, 93, 66, 97 এরকম অপশান থাকবে। ওকে, খুব ক্লোজ থাকবে না, 91, 92, 93 এরকম জেনারেলি অপশান থাকে না, মোটামুটি কিছুটা গ্যাপ দিয়ে কোশ্চেন কিন্তু থাকে। ওকে, দেখো এই জায়গায় একটা জিনিস আমাদের টার্ম মনে রাখতে হবে, যেটা এনএভি, যেটাকে বলা হয় নিট অ্যাসেট ভ্যালু। যে মূলের লাভ্যাংশ ঠিক করা হয় এনএভির দ্বারা। কেউ যদি আইসিএসসি বোর্ড থেকে পড়াশুনো করে থাকো, ওখানে একটা চ্যাপ্টার রয়েছে শেয়ার অ্যান্ড ডিভিডেন্ড বলে। যদি কেউ পড়াশোনা করে থাকো আইসিএসসি থেকে, তাহলে বুঝতে পারবে। বেঙ্গলি মিডিয়ামের ক্লাসে কিন্তু যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পড়াশোনা করেছো, তাদের কিন্তু এসব জিনিস শেখানো হয় না। এই জন্য আইসিএসসি বোর্ড কিন্তু যথেষ্ট বেশি এগিয়ে রয়েছে। ওখানে একটা জিনিস, একটা চ্যাপ্টার রয়েছে শেয়ার অ্যান্ড ডিভিডেন্ড বলে। ওখানে আমরা এই জিনিসটা পাই যে এনএভি মানে নিট অ্যাসেট ভ্যালু। নিট অ্যাসেট ভ্যালু জিনিসটা কি, যে তুমি একটা জিনিস, কোনো একটা জিনিস তুমি এখানে কিনতে চাইছো, একটা অ্যাসেট তুমি কিনতে চাইছো, এরকম একটা অ্যাসেট আমি মনে করলাম। সে অ্যাসেটটার ভ্যালু যদি আমি মনে করি, সাপোজ ধরো 100 টাকা, মানে এটা এখন আমি কিনতে চাইছি 100 টাকার একটা অ্যাসেট ভ্যালু। এবার আমি কি করব, সেই অ্যাসেটটাকে 100 টাকা যদি এর দাম হয়, আমি নিশ্চয়ই 100 টাকা মার্কেটে বিক্রি করব না, 100 টাকার বেশি টাকায় আমাকে বিক্রি করতে হবে। তখন আমি সেটাকে মার্কেটে বললাম যে আমার যে টাকাটা রয়েছে, সেই টাকাটা মানে সেই যে প্রফিটটা রয়েছে বা যে অ্যাসেটটা রয়েছে, সেটা আমি 110 টাকায় বিক্রি করব। তাহলে দেখো দুটো জিনিস, যে 100 টাকা যেটা হচ্ছে, সেটা কিন্তু অরিজিনালি যে অ্যাসেটটা রয়েছে তার ভ্যালু, সেটাকে আমরা বলবো এনএভি বা নিট অ্যাসেট ভ্যালু। আর যেই টাকাটা তুমি বলছো যে এই টাকাটা আমি বিক্রি করতে চাইছি, সেটাকে বলা হয় এফএসি বা ফেস ভ্যালু। যেটাকে বলা হয় এফএসি বা ফেস ভ্যালু বলা হয়। অর্থাৎ যেই টাকা আমি বিক্রি করতে চাইছি বা বিক্রি করব, সেটা। তাহলে নেট কোনো কিছু যখন লাভ্যাংশ বা প্রফিট যেটা ডিটারমাইন করা হয়, সেটা কিন্তু সবসময় এই এনএভি বা নিট অ্যাসেট ভ্যালুর উপরেই ডিটারমাইন করা হয়ে থাকে। খুব গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের মনে রাখতে হবে। ওকে, দেখো নেক্সট, দেখো ওকে ওকে ওকে
নেক্সট দেখো যে নিট অ্যাসেট ভ্যালুর ফলে বাজারে এরকম অনেক ইনস্ট্রুমেন্ট আছে, যেই ইনস্ট্রুমেন্টগুলোকে আমরা কিন্তু ইউজ করে থাকি মুদ্রার বাজারে নিয়ন্ত্রণ করার জন্য। সেই জিনিসগুলো কি, যেগুলোকে আমরা নিয়ন্ত্রণ করি মুদ্রা বাজারে নিয়ন্ত্রণ করার জন্য, সেই জিনিসগুলোকে আমরা বলতে পারি যে কিছু কিছু জায়গায় আইবিপিসিএস, যেটাকে বলা হয় ইন্টার ব্যাংক পার্টিসিপেশন সার্টিফিকেশন অন দ্য রিস্ক শেয়ারিং অন দ্য বেসিস অফ উইদাউট রিস্ক শেয়ারিং বেসিস। অর্থাৎ যে অনেক সময় দেখবে যে বিভিন্ন আমাদের যে ব্যাংক রয়েছে তারা কিন্তু মিউচুয়াল ফান্ড বিক্রি করে। মিউচুয়াল ফান্ড বিক্রি করে দেখবে এসবিআইয়ের মিউচুয়াল ফান্ড থাকে, বিভিন্ন ধরনের পিএনবির মিউচুয়াল ফান্ড থাকে। অর্থাৎ অনেক ব্যাংক কী করে থাকে, এই মিউচুয়াল ফান্ডগুলোকে কালেক্ট করে থাকে। যে মিউচুয়াল ফান্ড কেন কালেক্ট করে, যেগুলোকে আমরা বলবো এসবিআইয়ের আইবিপিসিএস বলা হয়। তাহলে কি হয়, এই জায়গায় ব্যাংকের মধ্যে মানে তুমি চাইলে ব্যাংক থেকে মিউচুয়াল ফান্ড কিনতে পারো। এক্ষেত্রে সুবিধাটা কি, যে ব্যাংক এই জায়গায় একটা রিলায়েবিলিটি নেবে যে তোমার টাকা যদি ডুবে যায় তার জন্য ব্যাংক কিন্তু কিছুটা রেসপন্সিবল থাকবে। তার মানে এই নয় যে টোটাল টাকাটা ডুবে গেলে যে এসবিআই দেবে সেটা কিন্তু নয়, কিন্তু রিস্ক ব্যাপারটা কম থাকবে, কারণ সেই জায়গায় যদি টাকা ডোবে ব্যাংকেরও কিন্তু টাকা সেই জায়গায় ডুববে। সেই জায়গায় ব্যাংক কিন্তু ইনভেস্ট করবে এমন একটা জায়গায় যে জায়গা থেকে সে প্রফিট তুলতে পারবে, সেটাকে বলা হয় আইবিপিসিএস। ওকে, নেক্সট দেখো কিছু কিছু জায়গায় সিকিউরিটির মাধ্যমে, সিকিউরিটি ডেপ্টের মাধ্যমে এরকম ঋণ দেওয়া হয়ে থাকে, যে সিকিউরিটি ডেপ্টের মাধ্যমে তুমি কোনো কিছু ট্যাক্স কালেক্ট করলে মিউচুয়াল ফান্ডে। কিছু কিছু জায়গায় দেওয়া থাকে কল অপশান অন পুট অপশান, যে অপশান থাকে যে তুমি কোন ধরনের করতে চাইছো, কোন ধরনের মিউচুয়াল ফান্ড নিতে চাইছো, বা তুমি যে প্রফিটটা তুলতে চাইছো সেটা মানে 1 মাস পরে তুলতে চাইছো না 1 বছর পরে তুলতে চাইছো, অপশান থাকে। ভবিষ্যতের অর্থ, যেটাকে ফাইন্যান্সিয়াল ফিচার্স বলা হয়ে থাকে, যে তুমি সেই টাকাটা মিউচুয়াল ফান্ড থেকে যে টাকাটা আসবে সেটা তুমি ব্যাংক থেকে তুলে নিতে চাইছো না সেটাকে আবার ব্যাংকে কোনো একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চাইছো। ভবিষ্যৎ হারের চুক্তি মানে ফরওয়ার্ড রেট এগ্রিমেন্টের মাধ্যমে নির্ধারণ করা হয় যে এখন তুমি হয়তো মিউচুয়াল ফান্ডে একটা শেয়ারে 10 টাকা বা 10%-এ তুমি মিউচুয়াল ফান্ড থেকে প্রফিট তুলতে চাইছো। এবার তুমি পরবর্তীকালে সেটা কি তুমি 20% হারে করতে চাও, না তুমি যে পার্সেন্ট রয়েছে, কারণ সেটার ক্ষেত্রে একটা রিস্ক কি, যে যদি কমে যায় রেটটা তাহলে কিন্তু তোমার লস হবে, আর যদি বেড়ে যায় তখনও কিন্তু তোমার লস হবে। তার মানে তুমি যদি একটা মিডল জায়গায় ফিক্সড রেটে ইনভেস্টমেন্ট করে থাকো সেই জায়গায় তোমার কিন্তু লাভ বা লোকসান হওয়ার চান্স কিন্তু অনেকটা কম থাকে। সোয়াপস থাকে, সোয়াপের মাধ্যমে কি করতে পারি আমরা, একটা মিউচুয়াল ফান্ড কোনো একটা শেয়ারের কোনো একটা জায়গায় মিউচুয়াল ফান্ড আমরা কিন্তু কিনতে পারি। সেই মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কী হয়, সোয়াপস করতে পারি। অর্থাৎ সোয়াপস করে কি হবে, যে আমি একটা কোনো কিছু কিনলাম, একটা শেয়ার কিনলাম, সেই শেয়ার কেনার সাথে সাথে আমি অন্য একটা মিউচুয়াল ফান্ডে সেটাকে আমি কিনতে পারি। মানে একটা কোম্পানি আমি কিনলাম, যার মিউচুয়াল ফান্ড আমি কিনেছি, সেই কোম্পানিটাকে আমি কি করলাম, যে 20 কোম্পানির মধ্যে আমি নিয়ে যেতে চাইছি। হতে পারে আমি একটা শেয়ার কিনেছি, আমি একটা কোম্পানির শেয়ার কিনলাম তারপর সেই শেয়ারের পিছনে আমি সাপোজ 100 টাকা ইনভেস্ট করেছি। এবার তারপরে আমার মনে হচ্ছে যে আমি এই 100 টাকাটা কোম্পানি ঠিকঠাক প্রফিট করতে পারবে না, তখন আমি সেই শেয়ারটা এর কাছ থেকে বাদ দিয়ে বিতে নিয়ে চলে গেলাম, ইনভেস্ট করলাম 100 টাকা। অর্থাৎ কি হলো, তুমি এই যে টাকাটা 100 টাকা তুমি এখানে ইনভেস্ট করেছিলে সেই টাকাটা তুমি বিতে নিয়ে চলে গেলে, সেটাকে আমরা বলবো সোয়াপস। ওকে, সেটাকে আমরা বলবো সোয়াপস। ওকে, এবার দেখো কি হলো, যে মূলধনের সমান্তরাল ঋণ দান এবং ঋণ গ্রহণে বাধ্যকতা। অর্থাৎ কি হয়, যে অনেক সময় কি হয়, যে সিবিএলও যেগুলো হচ্ছে কোলেটারাইজ বোয়িং অন দ্য লিডিং অর্গানাইজেশন, যে কোনো কোনো জায়গায় সমান্তরাল ঋণ দান করা হয় এবং ঋণ গ্রহণ বাধ্যতামূলক করা হয়। দেখো আমি অলরেডি একটা জিনিস বলেছিলাম, যে যখন কোনো একটা কোম্পানি বলো, যখন হচ্ছে ব্যাংক যদি চায় কোনো কিছু জায়গায়, কিন্তু সে চাইলে কিন্তু সেই জায়গায় সে ইনভেস্ট করতে পারে। অর্থাৎ চাইলে রিজার্ভ ব্যাংক অন্যান্য কোনো ব্যাংককে সে বলতে পারে তার পলিসিটাকে টোটালি নেওয়ার জন্য বলতেই পারে, কারণ ব্যাংক রেগুলেশন করে। অর্থাৎ চাইলেই ব্যাংক কিন্তু ঋণ দানে তাদেরকে বাধ্য করতে পারে, এবং তার সাথে সাথে ঋণ দান বাধ্য করার সাথে সাথে যে প্যারালাল ঋণ দিতে পারে অথবা ঋণ দান করতে বাধ্য করতে পারে। ওকে ওকে, এটা আমাদের হলো। ওকে,
এবার দেখো নেক্সট আমাদের যেটা পড়তে হবে, সেটা হচ্ছে মূলধনের বাজার, যেটাকে আমরা বলবো ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেট জিনিসটা কি? ক্যাপিটাল মার্কেট আমি অলরেডি একটু আগে তোমাদের প্রথম যখন শুরু হয় তখন বলেছিলাম যে মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেটের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। আচ্ছা, কারো মনে আছে মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেটের মধ্যে কি পার্থক্য রয়েছে? মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেটের মধ্যে কি পার্থক্য রয়েছে? এনিবডি? মানি মার্কেট আর ক্যাপিটাল মার্কেটের মধ্যে পার্থক্য? মানি মার্কেট হচ্ছে ক্যাশ নিয়ে ডিল করায়, কিন্তু ক্যাপিটাল মার্কেট হচ্ছে অ্যাসেট নিয়ে ডিল করা হয়। আচ্ছা, আর একটু ভালো করে হলো না, ঠিকঠাক হলো না, একটু ভালো করে, আর একটু ভালো করে দেখো। মানি মার্কেট যেটা হয়ে থাকে সেটা কিন্তু শর্ট টার্মের জন্য লোন দিয়ে থাকে, মনে পড়ছে? আর ক্যাপিটাল মার্কেট দেখো একটা লং টার্মের জন্য লোন দেয়। এবার শুধুমাত্র মূলধনের যে বললে, তুমি যেটা বললে সেটাও ঠিক রয়েছে। ক্যাপিটাল মার্কেটে টাকার সাথে সাথে কিন্তু অ্যাসেট নিয়েও কিন্তু কারবার করা হয়, কিন্তু ক্যাপিটাল মানি মার্কেটের ক্ষেত্রে শুধুমাত্র টাকা পয়সা নিয়েই হয়ে থাকে। আর ক্যাপিটাল মার্কেটে কিন্তু বোথ নেওয়া হয়ে থাকে, ক্যাপিটাল মার্কেটের ক্ষেত্রে। ওকে, আচ্ছা, নেক্সট দেখো। ওকে, নেক্সট দেখো কি হয়, যে মূলধনের বাজারকে আমরা দেখো কিছু ভাগে ভাগ করতে পারি। একটা কি সিকিউরিটি, গভর্নমেন্ট সিকিউরিটি, যেটাকে আমরা একটু আগে বলছিলাম গভর্নমেন্টের সিকিউরিটির মাধ্যমে আমরা ভাগ করতে পারি গভর্নমেন্ট সিকিউরিটি। কিছু হয় ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি, যে ইন্ডাস্ট্রি কোনো কিছু কেনার জন্য। কিছু হয় ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, কিছু হয় ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটস, যেগুলো হচ্ছে আর্থিক মধ্যস্বত্বকারী বলা হয়ে থাকে। প্রত্যেকের সম্পর্কে আমরা আস্তে আস্তে জানবো। তো ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির মধ্যে আমরা দেখব যে কিছু হয় নিউ ইস্যু মার্কেট, যারা নতুন রকম বাজারে আছে। কিছু হয় ওল্ড ইস্যু মার্কেট, যেগুলো আমরা শেয়ার যেগুলো পড়বো সেগুলো এখানে এসে পড়বো। তো এই কিছু ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থাকে যারা আমাদের আর্থিক উন্নয়নে সাহায্য করে। আইএফসিআই, আইসিআইসিআই ব্যাঙ্ক, এসএফসি, আইডিবিআই, ইউটিআই, আইডিএফসি, নাবার্ড, এগুলো সমস্ত কিছু সম্পর্কে আমরা ধীরে ধীরে পড়বো। আমাদের নাবার্ড সম্পর্কে আমরা কম বেশি জানি, এগ্রিকালচারের ডেভেলপমেন্টের জন্য ইউজ করা হয়। আইসিআইসিআই ব্যাঙ্ক আমাদের ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিটের জন্য ইউজ করা হয়। আইডিবিআই ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এগুলো সম্পর্কে আমরা কম বেশি পড়েছি, যেগুলো আমরা আবার কিন্তু এগুলো সম্পর্কে আমরা পড়বো। ওকে, যেগুলো সম্পর্কে আবার আমাদের পড়তে হবে। আচ্ছা, এছাড়া আমরা যে আর্থিক মধ্যস্বত্বকারী যেগুলো রয়েছে তার মধ্যে কিছু মার্চেন্ট ব্যাংক রয়েছে, মিউচুয়াল ফান্ড রয়েছে, লিজিং কোম্পানি রয়েছে এবং কিছু ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি রয়েছে, যেগুলো ঝুঁকিপূর্ণ মূলধন কোম্পানি, যেগুলোকে আমরা বলে থাকি। ওকে, আচ্ছা, নেক্সট দেখো আমাদের জানতে হবে যে ওকে, নেক্সট দেখো মূলধনের বাজারের ক্ষেত্রে আমাদের যে মূলধনের বাজার রয়েছে সেখানে ক্যাপিটাল মার্কেটের কিছু বৈশিষ্ট্য রয়ে থাকে। দেখো আমি যেটা একটু আগেই বলছিলাম ক্যাপিটাল মার্কেটের ক্ষেত্রে, যে এই ক্যাপিটাল মার্কেটের বৈশিষ্ট্য কি, যে মূলধনের কারবারকে 1 বছরের যদি বেশি হয় তখন মানি মার্কেট 1 বছরের কম হয়। এটাই আমি তোমাদের পার্টিকুলারলি বলতে চাইছিলাম, যে ক্যাপিটাল মার্কেট এবং মানি মার্কেটের মধ্যে বেসিক পার্থক্য। যেহেতু ক্যাপিটাল মার্কেট জিনিসপত্র বা অ্যাসেটের সাথে ডিল করে, এই জন্য এখানের যে সময়সীমা জেনারেলি 1 বছরের বেশি হয়, মানে লং টার্মের হয়। কিন্তু মানি মার্কেটের সময়সীমা দেখো 1 বছরের কম জেনারেলি হয়ে থাকে। এটাই কিন্তু বেসিক পার্থক্য মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেটের মধ্যে পার্থক্য। ওকে, এটা কিন্তু প্রধান পার্থক্য বা মূল পার্থক্য, এটাকেই বলা হয়ে থাকে। ওকে, নেক্সট দেখো কি হয়, বিভিন্ন ধরনের দেখো সরকারি সিকিউরিটি হয়ে থাকে। সরকারি সিকিউরিটি কি, গভর্নমেন্ট এজড কিছু সরকারি ফেসিলিটি থাকে, গভর্নমেন্ট এজড, যেগুলো কি হয় যে ওকে,
গভর্নমেন্ট এজড কিছু সরকারি ফেসিলিটি আমাদের সিকিউরিটি হয়ে থাকে। তো সেই জিনিসগুলো সম্পর্কে আমাদের কিছু জিনিস জানতে হবে। ওকে, তো গভর্নমেন্ট এজ জিনিসটা কি, যে বাজার থেকে যখন ঋণ গ্রহণ করার জন্য সরকারি এবং আধা সরকারি কিছু গভর্নমেন্ট সিকিউরিটি থাকে, সেগুলোকে আমরা গভর্নমেন্ট এজ বলে থাকি। যে গভর্নমেন্ট কী করে, মাঝে মাঝে বন্ড বিক্রি করে, সেই বন্ডের মাধ্যমে কি হয়, যে সরকার বিভিন্ন ধরনের সিকিউরিটি করে থাকে। যে নির্ভরযোগ্য অস্ত্র হিসাবে আমরা যদি বলি, সেটা হচ্ছে গভর্নমেন্ট, এই যে আমরা সরকারি ঋণপত্র ব্যাপারটা বলি, সেই ঋণপত্র কিন্তু এই গভর্নমেন্ট গিফট এজ বা সিকিউরিটি মার্কেটের মধ্যে পড়ে। এগুলো নিরাপদ বা গিফট, নিরাপদ কেন বলতে পারি, এগুলো গিফট এজ কেন বলি, কারণ এগুলোকে সরবরাহ করে সেন্ট্রাল গভর্নমেন্ট, ফলে সেই টাকাগুলো ডুবে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তবে রাজ্য সরকারেরও এই সিকিউরিটি ব্যবহার করার ক্ষমতা রয়েছে, অর্থাৎ পাবলিক চাইলেও কিন্তু এরকম গভর্নমেন্ট এজ নিতে পারে, এবং যদি কোনো মানে রাজ্য সরকার বা স্টেট গভর্নমেন্ট চায় তাহলেও কিন্তু এরা নিতে পারে। এবং এই জায়গার একটা ম্যাচুরিটি নির্দিষ্ট সময়ে থাকে, যে আমরা যখন কোনো কিছু ইনভেস্ট করে থাকি বা ঋণপত্র কিনে থাকি, সেখানে 4 বছর 5 বছর বা 3 বছরের এরকম ঋণপত্র হয়ে থাকে। এগুলো কেন করা হয়, দেখো বাজারে যদি কোনো সময় মার্কেটে টাকার পরিমাণ বেড়ে যায়, তখন টাকাকে কমানোর জন্য এই ঋণপত্রগুলো নেওয়া হয়ে থাকে। অর্থাৎ ঋণপত্র নেওয়ার মাধ্যমে একটা সরকার কি করে, মার্কেটে যে পরিমাণ টাকা ইনফ্লেশনে থাকে সেই টাকাগুলোকে তুলে নেয়, যাতে মানে মার্কেটের মধ্যে বেশি টাকা না থাকে। সেগুলো হচ্ছে গভর্নমেন্ট অর গিল্ড এজড সিকিউরিটি মার্কেট যেটাকে বলা হয়ে থাকে। ওকে, এবার আমি একটু আগে যে পার্টটা বললাম, ভাগ বললাম, তার মধ্যে নতুন প্রকাশের বাজার, যেটাকে নিউ ইস্যু মার্কেট বলা হয়ে থাকে। এই নিউ ইস্যু মার্কেটটা কি, যে যখন নতুন বা পুরানো কোম্পানি বাজার থেকে নতুন করে অর্থ তুলতে গেলে বাজারে নতুন শেয়ার সরবরাহ করে, একে বলা হয় নতুন প্রকাশের বাজার। মানে কি, যে কোনো যখন পুরানো একটা কোম্পানি রয়েছে, সে নতুন করে বাজার থেকে ডিপোজিট নিতে চায়, অর্থাৎ সে একটা নতুন কোনো একটা টাটা হয়তো কোনো কিছু একটা ব্যাংকিং সেক্টর শুরু করতে চলেছে, তখন সেটা করতে গেলে কি করতে হবে, তাকে মার্কেট থেকে হিউজ পরিমাণ টাকা তাকে কালেক্ট করতে হবে। তখন সে হিউজ পরিমাণ টাকা নেওয়ার জন্য সে কি করবে, তার শেয়ারকে বাজারে দেবে। এবার যখনই টাটার শেয়ার হবে, তখন আমরা সেই টাটার শেয়ারকে কিনবো, কিনলে আমরা সেই টাকাটা কিন্তু সেখানে ইনভেস্ট করতে পারবো। তো এই প্রসেসের মাধ্যমে কি করা হয়, জেনারেলি দুটো প্রসেসের মাধ্যমে এই ধরনের পদ্ধতিকে ইমপ্লিমেন্ট করা হয়। সেটা হচ্ছে আইপিও, যেটাকে বলা হয় ইনিশিয়াল পাবলিক অফারিং, অর্থাৎ যখন প্রথমভাবে কেউ যদি কোনো কিছু করতে চায়, তখন সেই ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের মাধ্যমে সেই শেয়ার কিনতে পারে। আবার এসইও রয়েছে, সেই পদ্ধতিতেও কিনতে পারে, অর্থাৎ যেটাকে সিজেন্ট কোয়ালিটি অফারিং বলা হয়। অর্থাৎ তুমি পার্টিকুলার কিছু টাইমের জন্য কিনতে চাইছো শেয়ার, অর্থাৎ প্রথম যদি তুমি কেনো, সেটাকে আমরা ইনিশিয়াল বলবো, যে সেই টাইমে সে কিনতে চাইছে। এবং সিজনাল মানে কি, তুমি একটা নির্দিষ্ট টাইম, যে এই টাইমে, বছরের এই টাইমে তোমার কাছে টাকা আসে, তো এই টাইমে তুমি কিনবে, অন্য টাইমে সেইটা আবার বিক্রি করে দিবে, সেটাকে বলে সিজনাল কোয়ালিটি অফারিং, সেটাকে বলা হয়ে থাকে। ওকে, নতুন প্রকাশের বাজারের কোনো নির্দিষ্ট জায়গা থাকে না, অর্থাৎ তুমি যে কোনো জায়গা থেকে কিন্তু এই টাকাগুলো তুলতে পারো। এবার এর প্রকাশের পদ্ধতি কি, কিভাবে এইরকম কিভাবে এরকম শেয়ারগুলোকে প্রকাশ করতে পারে, তার মধ্যে জনগণের কাছে প্রচলিত দলিলের দ্বারা, যে পাবলিক ইস্যু থ্রু প্রসপেক্টাস, অর্থাৎ গভর্নমেন্টের কাছে ডাইরেক্ট যে দলিল প্রেস করা হলো, যে মানে দেওয়া হলো, তোমার ডকুমেন্টস দেওয়া হলো, ডকুমেন্টসের মাধ্যমে পাবলিক সরাসরি কিনতে পারে। বিক্রির জন্য আবেদন, যে তুমি হচ্ছে অ্যাড দিলে, যে অ্যাডের মাধ্যমে তুমি বললে যে তুমি টাটা কোম্পানি তার সেলস বিক্রি করতে চায়, তার জন্য আবেদন করবে, এবং সেখানে কেউ যদি ইন্টারেস্টেড হয় সে কিনতে পারে। সিকিউরিটি প্রদর্শন বা স্টক এক্সচেঞ্জের প্রদর্শন, যে স্টক এক্সচেঞ্জ বলা হয়ে থাকে, সেই স্টক এক্সচেঞ্জের মাধ্যমে কিন্তু সে প্রদর্শনগুলো করতে পারে, যেটাকে আমরা বলি যে থ্রু প্লেসমেন্ট অফ সিকিউরিটিজ, প্রাইভেট প্লেসমেন্ট অ্যান্ড দ্য স্টক এক্সচেঞ্জ প্লেসিং। মানে স্টক এক্সচেঞ্জটা কি, সাপোজ টিসিএস এর 100 টাকা
টোটাল শেয়ারের ভ্যালু 100 টাকা রয়েছে, সেই 100 টাকার মধ্যে সে টোটাল 100 টাকা তো ইনভেস্ট করবে না, বা 100 টাকা পাবলিককে দেবে না ইনভেস্ট করার জন্য, কিছু টাকা সে করবে, সেই যে পরিমাণ অংশ সে বাজারের মধ্যে দেবে ইনভেস্ট করার জন্য, সেটাকে আমরা বলবো স্টক। এবং এই স্টককে কেনা বেচা যেই জায়গায় হয় সেই জায়গাটাকে আমরা বলবো স্টক এক্সচেঞ্জ, যেটাকে আমরা একটু পরে নিফটি থেকে শুরু করে সেই সম্পর্কে আমরা পড়বো। স্টক এক্সচেঞ্জ সেটাকেই বলা হয়ে থাকে। কিছু হয় রাইট ইস্যুস, কিছু অধিকার প্রবেশের দ্বারা রাইট ইস্যুর মাধ্যমে হতে থাকে, যে কেউ যদি চায় মানে লিগালি সেই জায়গার মধ্যে এন্টার করতে পারে, যে কোনো কিছু শেয়ার কেনার মাধ্যমে সে প্রবেশ করতে পারে, রাইট ইস্যু। ইস্যু অফ বোনাস শেয়ার, বোনাস শেয়ার কিছু কিনতে পারে, যে কোনো কিছু বোনাস শেয়ার বলতে কি, সাপোজ তুমি একটা শেয়ার কিনলে এবং সেখান থেকে একটা টাকা তুমি লাভ করলে, তাহলে সেটা অ্যাজ এ বোনাস হিসাবে তুমিও পেতে পারো, যে 100 টাকা থেকে তুমি 10 টাকা পেলে, এবং তুমি সেখানে যদি 100 টাকার জায়গায় 1000 টাকা ইনভেস্ট করো, তাহলে সেক্ষেত্রে তোমাকে কোম্পানি একটা বোনাস দিতে পারে। দেখবে পুজোর সময় বা অন্য সময় যদি কাজ ঠিকঠাক হয়ে থাকে তখন বোনাস দেওয়া হয়ে থাকে। সেই বোনাস শেয়ারের প্রকাশের দ্বারা বুক বিল্ডিং, তুমি যদি বুক বিল্ডিং করতে চাও, যে একটা বুক করলে যে আমি এই শেয়ারগুলোকে বিক্রি করবো সার্কুলেট করার জন্য, সেই বুক বিল্ডিং তুমি অনেকগুলো শেয়ার একসাথে করে করতে পারো। অথবা স্টক বাছাই, তুমি স্টকগুলো বিভিন্ন ডিফারেন্ট টাইপ অফ স্টক থেকে তুমি বাছাই করতে পারো যে কী ধরনের কোন স্টকটা তুমি কিনতে চাইছো। ওকে, যেটা এখন নিউ প্রসেসের মাধ্যমে এটা হয়ে থাকে। পুরনো অবস্থা, পুরনো প্রকাশের বাজার যেটাকে আমরা স্টক এক্সচেঞ্জ বলে থাকি, যেটা ওল্ড ইস্যু মার্কেট অফ স্টকস এক্সচেঞ্জ, যেটা আগে যেটা জেনারেলি হয়ে থাকতো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রসেস, যেটা আমাদেরকে জানতে হবে, যে পুরনো শেয়ার বা স্টক একটা নির্দিষ্ট জায়গায় কেনা বেচা হয়, তাকে আমরা বলি স্টক এক্সচেঞ্জ। আমরা দেখবে সকালবেলা উঠে মাঝে মাঝেই অনেকে দেখি যে এখন এই সেন্সেক্স পড়ে গেছে, এই নিফটি পড়ে গেছে, সেন্সেক্স পড়ে গেছে মানে তার মানে কোম্পানি প্রচুর লস করে গেছে। তাহলে এগুলো পড়ছে কি, কেন পড়ছে, কিসের কারণে পড়ছে, জিনিসগুলো সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে। যে এই স্টক, পুরনো কোম্পানি, স্টক মানে আমি একটু আগেই বললাম যে একটা শেয়ারকে আমরা বলি স্টক। মানে তুমি 100 টাকার কোনো কিছু যদি প্রপার অ্যাসেট ভ্যালু হয়, তার মধ্যে 10 টাকার একটা স্টক হতে পারে, 20 টাকার একটা স্টক হতে পারে, 15 টাকার একটা স্টক হতে পারে। স্টক বলতে কি একটা মানে ফিক্সড অ্যামাউন্ট অফ জিনিস যেটাকে কেনা বেচা করা যায়, অর্থাৎ যার একটা এনপিএ আছে। একটু আগে এনপিএ কথাটা বললাম, যে এনপিএর ফুল ফর্ম কি বললাম একটু আগে, মনে আছে? এনপিএ কথাটা বলেছিলাম। মিউচুয়াল ফান্ডের, সরি এনপিএ না, এনএভি, এনএভি কথাটা বলেছিলাম। এনএভি কথাটার ফুল ফর্ম হ্যাঁ স্যার, নেট অ্যাসেস ভ্যালু। নেট অ্যাসেট ভ্যালু, অর্থাৎ তুমি যে টাকাটা অরিজিনালি তার ভ্যালু, এই যে স্টকের যে ভ্যালুটা, এটা কিন্তু ডিটারমাইন হয় এনএভির দ্বারা, নেট অ্যাসেট ভ্যালুর দ্বারা। ওকে, আচ্ছা, এবার স্টক এক্সচেঞ্জ মানে কোনো ব্যক্তির একটি অংশ যেটি ভারতে গঠিত হয়েছে সিকিউরিটি লেনদেনের মাধ্যমে, অর্থাৎ যেভাবে সে ভারতের মধ্যে কেনা বেচা করবে সে কিন্তু স্টক এক্সচেঞ্জের মাধ্যমেই কিনবে। প্রথম 1956 সালে 1956 সালে সিকিউরিটি কন্ট্রাক্ট আইনের মাধ্যমে এসসিআরএ, যেটা সিকিউরিটি কন্ট্রাক্ট রেগুলেশন অ্যাক্টের মাধ্যমে এই ব্যাপারটাকে চালু করা হয়। কেন 1956, কেন একটু আইডিয়া করে বলতে পারবে? একটু বুদ্ধি করে, একটু বুদ্ধি করে, একটু রিলেট, বলো বলো। পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ভেরি গুড। তখন ইন্ডাস্ট্রির উপর জোর দেওয়া হয়েছিল, এই জন্য 1956 সালে এসসিআরএ অ্যাক্টটাকে চালু করা হয়। 1956 সালে সিকিউরিটি কন্ট্রাক্ট রেগুলেশন অ্যাক্ট বা সিকিউরিটি কন্ট্রাক্ট নিয়ন্ত্রণ আইন চাষ করা হয়। এর মধ্যে একটা কথা আমরা প্রায়ই পাই, সেটা হচ্ছে ইনসাইডার ট্রেডিং। খুব গুরুত্বপূর্ণ একটা কথা, এটা নিয়ে ওই স্ক্যাম 1992 যে একটা হচ্ছে ওয়েব সিরিজ আছে দেখবে, বা বিগ বুল একটা মুভি বেরিয়েছে দেখবে, সেটা কিন্তু ইনসাইডার ট্রেডিংয়ের ওপর ভিত্তি করে। তো ইনসাইডার ট্রেডিং জিনিসটা কি এখানে কী বলা রয়েছে, এটা দেখো স্টক মার্কেটের সাথে যুক্ত যদি কোনো কোম্পানি গোপন তথ্য দিয়ে যদি ওই কোম্পানির স্টককে, কোম্পানির শেয়ার কেনাবেচা করে, তাহলে তাকে ইনসাইডার ট্রেডিং বলে। দেখো কেউ কিছু বুঝতে পারলে না, একটু এক্সাম্পল দিতে হবে।
অনেকটাই বুঝতে পারোনি। আচ্ছা, কার কোনো আইডিয়া থাকলে বলো তো ইনসাইডার ট্রেডিং সম্পর্কে। সুপ্রিত? মানে স্যার ওটা সেই একটা অ্যাসেট থাকে যেটা মানে গোপন রাখতে চায়, কিন্তু কেউ যদি করে সেটাকে মানে বাজারে এক্সপোজ করে দেয়, হুম। ওটার ভ্যালু কি বেড়ে যায়। আচ্ছা দেখো, একটু ফ্যাক্টরটা আমাদেরকে জানতে হবে, জিনিসটা কি হয়। দেখো, আচ্ছা দেখো কি হয় ইনসাইডার ট্রেডিংয়ের ক্ষেত্রে। সাপোজ একটা কোম্পানি রয়েছে, এ একটা কোম্পানি আর বি একটা কোম্পানি, দুটো কোম্পানির কথা আমি বলছি। ওকে, দুটো কোম্পানি রয়েছে এ আর বি। এবার এর মধ্যে কি হলো, এ হচ্ছে প্রোডাক্ট বিক্রি করছে, এক্স প্রোডাক্ট বিক্রি করছে, ওয়াই প্রোডাক্ট বিক্রি করছে, আর জেড প্রোডাক্ট বিক্রি করছে। সেম বিও বিক্রি করছে এক্স প্রোডাক্ট, ওয়াই প্রোডাক্ট, জেড প্রোডাক্ট। তাহলে আমি জানি যে এখানে এক্স যে প্রোডাক্টটা বিক্রি করছে তার যে ফর্মুলা, সেটা সে অনুযায়ী তার কস্টিং পড়ে 10 টাকা, বিয়ের বানাতে সেটা পড়ে 12 টাকা, তাই তো। এবার এই সময়ের মধ্যে যদি কেউ একজন এখানকার লোক যদি এর ফর্মুলাটা এখানে একে বিকে দিয়ে দেয়, তাহলে বিও কি করবে, 10 টাকায় সেটাকে বানাতে পারবে। ফলে কি হবে, এর যে পরিমাণ হচ্ছে তৈরি করছে বা এ যে প্রফিটটা করতো সেটা তো তার কম হবে না বেশি হবে, এর প্রফিটটা কম হবে, সেটাকে বলবে ইনসাইড ট্রেডিং। এবং তার সাথে সাথে আরেকটা ফ্যাক্টরও কিন্তু এর মধ্যে হয়। যেমন এর মধ্যে এক্সাম্পলের মধ্যে আমি বলতে পারি যে আরেকটা জিনিসও কিন্তু এই জায়গায় আমরা দেখতে পাই। কি হয় ব্যাপারটা দেখো, যে সাপোজ এই যে এ কোম্পানির কথা আমি বললাম, যে এ কোম্পানি রয়েছে, এ মাঝে মাঝে কি করতে পারে, যে এ কোম্পানির একজন ব্যক্তি রয়েছে যে কি করে এই জায়গায় রয়েছে। এ কোম্পানির ব্যক্তি মনে করো যে এটা এক্সাম্পল দিই, ওকে, এ কোম্পানির যে ব্যক্তি রয়েছে সে সাপোজ এর তার স্টক রয়েছে, কোনো অসুবিধা নেই। এবার এখানে যে একটা যে জানে যে এর শেয়ারটা আজকে এদের শেয়ারের ভ্যালু 100 টাকা করবে, বি একটা তার শেয়ারের ভ্যালু 120 টাকা রয়েছে। তাহলে যখন ট্রেড করবে বা তার অ্যাসেটটা বলবে, সেটা বলার আগে স্টক এক্সচেঞ্জের মধ্যে তাকে ভ্যালু বলতে হয়। বা এমন করা গেল কি, যে এখানের মধ্যে কি হলো, এ যে জিনিসগুলো বিক্রি করছে, সাপোজ একটা অন্যরকম এক্সাম্পল দিচ্ছি বেটার, দেখো যে এখানে যে জানি যে একটা ধর্ম মানে এর যদি অ্যাসেটের ভ্যালু বাড়বে তখনই যখন এর কন্টিনিউয়েশন যে এর প্রোডাক্টটা রেগুলার তৈরি হবে। কোনো কারণে যদি ঠিক আছে যে এর মধ্যে এদের এই 10 তারিখে একটা ধর্মঘট হওয়ার এর ব্যাপার আছে, তাই তো। তাহলে কী হলো, 10 তারিখ ধর্মঘট হওয়া মানে, বা এখান থেকে যদি 1 সপ্তাহ এই ধর্মঘটটা চলে, তাহলে এর অ্যাসেটের ভ্যালু কী করবে, ফল করবে। সেই জায়গায় যদি বি ধর্মঘট না করে তাহলে তার ভ্যালু বেশি হবে। তাহলে এই জায়গায় তুমি মনে করো যে এর ভ্যালুটা যে এখানে ধর্মঘট হবে, এটা যদি কেউ আগে থেকে জেনে এর প্রচুর পরিমাণে অ্যাসেট কিনে রাখে বা এর অ্যাসেটকে প্রচুর পরিমাণে বাজারে বিক্রি করে দেয়, তাহলে এ যে কোম্পানি রয়েছে তার একটা হিউজ পরিমাণে লস হবে। তার মানে এদের মার্কেটের মধ্যে বা এর কোম্পানির মধ্যে যে ধরনের কাজ হচ্ছে বা যে প্রসেসে বা যে রেগুলেশন বা যেই ভ্যালুগুলো এখানে ডিটারমাইন করছে, সেগুলো বি কোম্পানির কখনোই জানা উচিত নয়। তাহলে বি কোম্পানি যদি কোনোভাবে সেটা জেনে তার শেয়ারকে কন্ট্রোল করতে পারে, তখন সেটাকে আমরা ইনসাইডার ট্রেডিং বলে থাকি। ওকে, যে বলা আছে যে কোম্পানির যদি গোপন তথ্য নিয়ে যদি কেউ স্টক মার্কেটে কোম্পানির শেয়ার কেনা বেচা করে, তখন তাকে ইনসাইডার ট্রেডিং বলে। মানে যে এটা বলে দিল যে 10 তারিখে ক্ষেত্রে এর শেয়ারের দাম কমে যাবে, তখন তুমি প্রেডিক্ট করে সেই কোম্পানির শেয়ার বিক্রি করে দিলে, ফলে সেই কোম্পানি লস খেয়ে গেল। এবার তুমি জানো এই দিন কোম্পানির শেয়ার হাইক করবে, বেড়ে যাবে, ভেতরের খবর, তাহলে সেটা যদি কেউ অন্য কোম্পানি জেনে যায় তাহলে তার সেই জায়গায় লাভ করবে। এটাকে বলে ইনসাইডার ট্রেডিং।
এবং ভারতের দেখো সবচেয়ে পুরনো স্টক এক্সচেঞ্জ যেখানে এই শেয়ারগুলো কেনা বেচা হয় সেটাকে বলা হয় বোম্বে স্টক এক্সচেঞ্জ। খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা যেটা হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ। এই বোম্বে স্টক এক্সচেঞ্জ বিএসই বলা হয়। এই বিএসই হচ্ছে ভারতের সবচেয়ে পুরনো বোম্বে স্টক এক্সচেঞ্জ, এখানে সবচেয়ে পুরনো কেনাবেচা হয়। 1875-এ 1875 সালে প্রথমবার দেশীয় শেয়ার এবং শেয়ার দালালরা নেটিভ শেয়ার অ্যান্ড শেয়ার্স ব্রোকার অ্যাসোসিয়েশন তৈরি করে মুম্বাইতে প্রথম স্টক এক্সচেঞ্জ তৈরি করে। এরপর আস্তে আস্তে এই স্টক এক্সচেঞ্জ সারা দেশে ছড়িয়ে পড়ে। 1875 তখন ভারত পরাধীন ছিল। তখন কি হয় যে নেটিভ শেয়ার এবং শেয়ার ব্রোকার্স অ্যাসোসিয়েশন গঠন করে। অর্থাৎ যে কেউ চাইলে গিয়ে টাকা হলেই শেয়ার কিনে নিতে পারবে এটা কিন্তু হতে পারবে না। তাকে কি করতে হবে, একটা সংস্থা রয়েছে এই যে নেটিভ শেয়ার ব্রোকার্স অ্যাসোসিয়েশন, তার মেম্বার হতে হবে। তার মেম্বার হলে সে তখন কিন্তু সেই স্টক কিনতে পারবে। সে যদি এই স্টক এক্সচেঞ্জের মেম্বার না হয় সে কিন্তু মার্কেট থেকে কোনো রকমের স্টক কিনতে পারবে না। আর স্টক কেনার ক্ষেত্রে এই যে ব্রোকার বা দালাল থাকা কিন্তু বাধ্যতামূলক ছিল। ওকে, এটা আমরা পড়বো যে যদি ওই ওয়েব সিরিজটা দেখো অনেক আইডিয়া পাবে ওখান থেকে। ভারতের জাতীয় স্টক এক্সচেঞ্জ হচ্ছে এনএসই। ভারতের জাতীয় স্টক এক্সচেঞ্জ হচ্ছে এনএসই, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, যেটাকে ভারতের স্টক এক্সচেঞ্জ। মানে এই বিএসই তা কী করে নিজেদের লাভের জন্য কাজ করে থাকে, কিন্তু এনএসই দেখো সেম ইয়ারটা দেখো তাহলেই আমরা বুঝতে পারবো কেন হয়েছিল। এনএসি দেখো সেম 1992 অর্থাৎ নিউ ইকোনমি পলিসি গ্রহণ করার পরে মুম্বাইতে 1992 সালে এনএসি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ তৈরি করা হয়। খুব ইম্পর্টেন্ট ইনফরমেশান। এবং তার সাথে সাথে তাদের কাজ শুরু করে 1994 সালে 30 জুন থেকে এনএসি নিজের কাজকর্ম শুরু করে। এবং বর্তমানে ভারতের বৃহত্তম স্টক এক্সচেঞ্জ হচ্ছে এনএসি। প্রথম স্টক এক্সচেঞ্জ বললে কিন্তু বিএসই, বোম্বে স্টক এক্সচেঞ্জ সবচেয়ে প্রথমে, কিন্তু বর্তমানে ভারতের বৃহত্তম স্টক এক্সচেঞ্জ হচ্ছে এনএসি। সবথেকে বড় স্টক এক্সচেঞ্জ বর্তমানে বিএসই। এবং দ্বিতীয় স্থানে এখন রয়েছে বোম্বে স্টক এক্সচেঞ্জ, এখন সেকেন্ড হয়ে গেছে। এবং দেখো এই যে আমি একটু আগে বললাম সেন্সেক্স আর নিফটি জিনিসটা কি, দেখো এই যে বোম্বে স্টক এক্সচেঞ্জের যে মূল সূচক থাকে বা যার মাধ্যমে শেয়ারের মানে অর্থ ডিটারমাইন করা হয় কোনো কোম্পানি কত টাকায় শেয়ার বিক্রি করবে, সেই যে শেয়ার কেনাবেচার যে জায়গা, আমরা যখন মার্কেটে কোনো কিছু কেনাবেচা করি তার একটা মার্কেট রয়েছে, এই কোতোয়ালি বাজার, বিভিন্ন বাজার রয়েছে, সেরকম স্টক কেনার জন্য বাজার হচ্ছে স্টক এক্সচেঞ্জ। এই বোম্বে স্টক এক্সচেঞ্জের যে বাজার রয়েছে মানে যে সূচক রয়েছে তাকে বলা হয় সেন্সেক্স। আর যে আমাদের জাতীয় স্টক এক্সচেঞ্জ রয়েছে এনএসি, তার স্টক এক্সচেঞ্জকে বলা হয় নিফটি। খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরীক্ষায় প্রায় কোশ্চেন আসে যে বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক বা যে ইন্ডেক্স রয়েছে তাকে কি বলা হয়, তাকে বলা হয় সেন্সেক্স। আর জাতীয় স্টক এক্সচেঞ্জ নিফটি। তাহলে দুটোর মধ্যে কোনটা বেশি হাইক হলে আমাদের বেশি প্রফিট হবে, সেন্সেক্স না নিফটি? নিফটি। নিফটি হবে, কারণ জাতীয় স্টক এক্সচেঞ্জ 1 নম্বর আর সবচেয়ে বড় মার্কেট। ওই জন্য নিফটি আর সেন্সেক্স দেখবে প্রায় বিভিন্ন সময় পেপারে দিয়ে থাকে, প্রত্যেক দিনই করা হয়ে থাকে যে এখানে প্রত্যেকটা কোম্পানি, যারা ইম্পর্টেন্ট কোম্পানি, সে কত টাকায় শেয়ার বিক্রি করছে সেই সম্পর্কে ইনফরমেশন করে সেন্সেক্স আর নিফটি। অনেকেই আমরা দেখেছি কিন্তু অনেকেরই প্রপার ধারণা নেই সেন্সেক্স বা নিফটি জিনিসটা কী। ওকে, আচ্ছা এবার দেখো বোম্বে স্টক এক্সচেঞ্জে দেখো দু ধরনের যে শেয়ার বা হচ্ছে দুটো সূচক আমরা দেখতে পাই। বোম্বে স্টক এক্সচেঞ্জের ক্ষেত্রে আমরা দু ধরনের সূচক আমরা দেখতে পাই। তার মধ্যে প্রথম যেটা হচ্ছে বিএসই, যেটাকে বিএসই 2000 বলা হয়। এখানে কি হয় যে 200টা কোম্পানি রয়েছে যারা কি করে নিজেদের শেয়ারকে বিক্রি করতে পারে। যে 200টা কোম্পানিকে এই জায়গায় রাখা হয়েছে যারা 85টি বিশেষ স্পেসিফাইড এ এবং 115টি স্পেসিফাইড বি এবং কিছু পিএসবি এর মধ্যে এদের ভাগ রয়েছে। যে দুটো আমরা শুধু নামগুলো পড়ব, বিএসই 200 মানে 200টা কোম্পানি রয়েছে এখানের মধ্যে। আর কিছু থাকে ডলেক্স কোম্পানি, যে ডলেক্স কী করে, যে ডলারের দাম নির্ধারণ করে। প্রত্যেক দিন দেখো আমরা দেখি
এই ডলারের দাম, টাকার দাম এত টাকা হয়ে গেছে, এতটা কমে গেছে। তাহলে এটা নিশ্চয়ই কেউ না কেউ ডিটারমাইন করছে বা কেউ না কেউ বের করছে। সেটা কে বের করছে? এই ডলার বা হচ্ছে ডলারের যে টাকা, এটাকে নির্ণয় করে থাকে এই যে ডলেক্স। এই ডলেক্স কী করে? এই যে বোম্বে স্টক এক্সচেঞ্জের একটা পার্ট, তারা কি করে ডিটারমাইন করে যে এই কোম্পানি যে রয়েছে তারা প্রফিট করছে না লস করছে। যদি বেশি পরিমাণ টাকা আমাদের এখানে স্টক হয়ে থাকে, বেশি পরিমাণ টাকা মানে ডলার আমাদের ফরেন কারেন্সি এখানে স্টোর থাকে, তাহলে আমাদের ডলারের দাম কমে যাবে, অর্থাৎ ডলারের প্রতি যে টাকার যে রেশিও সেটা আমাদের কমবে। আর যদি ডলারের পরিমাণ ভারতে কম থাকে তখন ডলেক্সের পরিমাণ বেড়ে যাবে, অর্থাৎ যে রেশিওটা সেটা বেড়ে যাবে। এখন মনে হয় 72 টাকা না কত টাকা রয়েছে, এটা রেগুলার বেসিসে চেঞ্জ হয় এবং ধীরে ধীরে প্রতিদিন প্রায় এটা ফল করছে। ওকে, এটা নির্ধারণ করে এই ডলেক্স। দেখো এক্ষেত্রে দেখো দুটো জিনিস রয়েছে, ভিত্তি বছর বা বেস ইয়ারকে ধরা হয় 1989 থেকে 1990। এটাকে আমরা ভিত্তি বছর বা বেস ইয়ার ধরি। আমরা অলরেডি ভিত্তি বছর বা বেস ইয়ার জিনিসটা কি আমরা কম বেশি জানি আশা করি, কারণ ভিত্তি বছর বা বেস ইয়ারের মাধ্যমে আমরা এতেও পড়েছি, ইকোনমিক্সের সময়ও পড়েছি যে কোনো কিছু যখন প্রোডাকশন হয়ে থাকে তখন একটা বেস ইয়ার ধরা হয়, অর্থাৎ এই বছর ধানের চাষ 2001-এর থেকে বা 2010-এর থেকে কতটা বেশি সেটা করার জন্য আমাদের একটা বেস ইয়ার প্রয়োজন হয়। সেই বেস ইয়ার ধরা হয় ডলারের ক্ষেত্রে 1989 থেকে 90-কে। কেন ধরা হয়? কারণ এই সময়ে নিউ ইকোনমিক পলিসি ইন্ডিয়া অ্যাডপ্ট করেছিল। ওকে, এবং 1998-এ এনএসি এবং ক্রাইসিস 500 বলে দুটি নতুন সূচক করা হয়, যেগুলো পরবর্তীকালে এবং বিএসসি দেখো 3টি কোম্পানির ভিত্তিতে 30টি কোম্পানির ভিত্তিতে সেন্সেক্স তৈরি করে। এই যে বোম্বে স্টক এক্সচেঞ্জ এখান থেকে দেখো সেন্সেক্স তৈরি করে। এই যে সেন্সেক্সের কথা আমি বললাম যে 30টা কোম্পানির দামের উঠাপড়ার ভিত্তিতে দেখো সেন্সেক্স তৈরি হয়। এই 30টা কোম্পানি কি জেনারেলি আসে না, যদি গুগল সার্চ করো সেক্ষেত্রে দেখতে পাবে যে 30টা কোম্পানির দামের শেয়ারের দামের উপর ভিত্তি করে সেন্সেক্স তৈরি হয়। আর নিফটি তৈরি হয় আমাদের 50টা কোম্পানির ওপর ভিত্তি করে। 50টা কোম্পানির দাম, ইম্পর্টেন্ট কোম্পানির দামের উপর ভিত্তি করে নিফটি তৈরি হয়। যে নিফটি আর সেন্সেক্স এই দুটো আমরা বললাম, নিফটি আর সেন্সেক্স। নিফটি ডিপেন্ড করে 50টা ইম্পর্টেন্ট কোম্পানির ওপর, আর সেন্সেক্স ডিপেন্ড করে 30টা ইম্পর্টেন্ট কোম্পানির ওপর। ওকে, সেন্সেক্স আর নিফটি। এবং সেন্সেক্সের ভিত্তির বছর ধরা হয় দেখো 1980-র ক্ষেত্রে 1983 থেকে 84 সেন্সেক্স ধরা হয়। আর সরি, সেন্সেক্স ধরা হয় 1978 থেকে 1979-কে, আর নিফটির ক্ষেত্রে ধরা হয় 1983 থেকে 1984। আচ্ছা একটু বুদ্ধি করে বলো তো কেন জাতীয় সূচককে 83 থেকে 84 ইয়ারটায় ধরা হয়? কি হয়েছিল 83-84-তে? কি হয়েছিল 83-84? প্ল্যানিং পড়েছিলাম। ব্যাংক ন্যাশনালাইজেশন কবে হয়েছিল? 1969 সালে হয়েছিল তো, 14টা ব্যাংকের জাতীয়করণ। 1969 ব্যাংক ন্যাশনালাইজেশন 1969। 14টা ব্যাংকের 14টি ব্যাংকের জাতীয়করণ ইন্দিরা গান্ধীর সময় 1969 তো ওটা। একটু গন্ডগোল হচ্ছে কেন এখানে? আচ্ছা, ওকে। তো এইখানে দেখো দুটোর আমরা ভিত্তি বছর বা বেস ইয়ারটা আমরা একটু ধরে রাখবো। ডোরেক্সের ক্ষেত্রে 1989 থেকে 90, আর বোম্বে স্টক এক্সচেঞ্জ যেটা হচ্ছে তোমার হচ্ছে সেন্সেক্সের 878 থেকে 79, আর নিফটির ক্ষেত্রে 1980 থেকে 84। এবার কিছু দেশের গুরুত্বপূর্ণ সূচক আমাদের জানতে হবে। এটা জেনারেলি মাঝে মাঝে আমরা স্ট্যাটিক জিকেতেও আমরা পেয়ে থাকি। ভারতের সূচকের মধ্যে আমরা পড়লাম সেন্সেক্স, নিফটি। আমেরিকার ক্ষেত্রে ডাও জোন্স এবং ন্যাসডক, গ্রেট ব্রিটেনের ক্ষেত্রে ফুটসি, ফ্রান্সের ক্ষেত্রে ক্যাক, জার্মানির ক্ষেত্রে ড্যাক্স, হংকংয়ের ক্ষেত্রে হ্যাংস্যাং এবং সিঙ্গাপুরের ক্ষেত্রে স্ট্রেটাইমস। ওকে, আর চায়নার ক্ষেত্রে সাংহাই। এগুলো এই দেশের মানে নিফটি বা সূচক যেগুলো হয়ে থাকে, যেগুলো এই ক্যাপিটাল মার্কেট নিয়ে কাজ করে থাকে। ওকে,
এবং মুম্বাই এবং জাতীয় স্টক এক্সচেঞ্জে মোট সারা দেশে 23টা এরকম স্টক এক্সচেঞ্জ রয়েছে, যার মধ্যে প্রথম আমাদের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং সেকেন্ড যেটা আমরা বললাম বোম্বে স্টক এক্সচেঞ্জ, এবং প্রত্যেকেই দেখো সেবির দ্বারা অনুমোদিত এক্সচেঞ্জ। প্রত্যেকেই কিন্তু এই ধরনের টাকা বা লেনদেন করতে গেলে সেবির কাছ থেকে পারমিশন নিতে হবে। তাহলে সেবির কথা আমি বললাম একটু আগে, ইন্স্যুরেন্স নিয়েও আগের দিন বলেছিলাম যে সেবি কী করে, ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও পারমিশন দিয়ে থাকে এবং বোম্বে এসব স্টক এক্সচেঞ্জেরও পারমিশন দিয়ে থাকে। এবার তাহলে আমরা সেবি সম্পর্কে, এবার কিছু স্টক এক্সচেঞ্জ যেগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের লিস্ট এখানে দিয়ে দিচ্ছি। এই লিস্ট দিয়ে দেওয়ার পরে আমরা সেবি সম্পর্কে কিছু জিনিস জানবো। ওকে, যে সেবি কিভাবে গঠিত হয়েছে বা সেই সম্পর্কে কি কাজ করে থাকে সেই সম্পর্কে। এই আমাদের যে বললাম একটু আগে 23টা স্টক এক্সচেঞ্জ রয়েছে তার লিস্ট টোটালি দেওয়া রয়েছে। যে ইউপি স্টক এক্সচেঞ্জ কানপুরে রয়েছে, কোয়েম্বাটুর স্টক এক্সচেঞ্জ কোয়েম্বাটুরে, মিরাট স্টক এক্সচেঞ্জ মিরাটে, ওভার দ্য কাউন্টার স্টক এক্সচেঞ্জ মুম্বাই, মুম্বাই স্টক এক্সচেঞ্জ মুম্বাইতে, ভদোদরা স্টক এক্সচেঞ্জ ভদোদরাতে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ মুম্বাইতে, আহমেদাবাদ স্টক এক্সচেঞ্জ আহমেদাবাদে, ব্যাঙ্গালোর স্টক এক্সচেঞ্জ ব্যাঙ্গালোরে, ভুবনেশ্বরে, ক্যালকাটা, কোচিন, দিল্লি, গুয়াহাটি, হায়দ্রাবাদ, জয়পুর, কানাডা স্টক এক্সচেঞ্জ ম্যাঙ্গালোর, লুধিয়ানাতে, চেন্নাইতে, এমপি ইন্দোরে মধ্যপ্রদেশ, মগধ পাটনাতে, পুনেতে, আর ক্যাপিটাল স্টক এক্সচেঞ্জ কেরালা তিরুবনন্তপুরমে। 23টা স্টক এক্সচেঞ্জ রয়েছে, তাদের লিস্ট এখানে দেওয়া রয়েছে। মনে রাখা একটু চাপের ব্যাপার, মনে না রাখলেও হবে, ইনফরমেশান হিসাবে মনে রাখলেই যথেষ্ট। কোন কোন জায়গায় রয়েছে, কতটাগুলো রয়েছে সেটা মনে রাখলেই হবে। পৃথিবীর সবচেয়ে প্রথম স্টক এক্সচেঞ্জ হচ্ছে জার্মানির ফ্র্যাঙ্কফুটে স্টক এক্সচেঞ্জ হচ্ছে পৃথিবীর প্রথম স্টক এক্সচেঞ্জ। আর এশিয়ার সবচেয়ে পুরনো স্টক এক্সচেঞ্জ হচ্ছে ভারতের মুম্বাইতে, যেটাকে হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ বললাম। এটা হচ্ছে এশিয়ার সবচেয়ে পুরনো অ্যাজ ওয়েল অ্যাজ ভারতের সবচেয়ে পুরনো। ওকে, আচ্ছা, এবার দেখো আমরা সেবি সম্পর্কে কিছু ইনফরমেশান জানবো, যে সেবি কিভাবে কাজ করে থাকে সেই সেবি সম্পর্কে 2-4টে ইনফরমেশান জানবো। সেবির ফুল ফর্ম আমরা জানি সিকিউরিটিজ অ্যান্ড দ্য এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। 1988 সালে ইন্ডিয়ান গভর্নমেন্ট, ভারত সরকার সেবি গঠন করে এবং সেবি একটা নন স্ট্যাচুটারি বডি মানে কি বলেছিলাম, হোয়াট ইজ নন স্ট্যাচুটারি বডি মানে কি? সংবিধান বহির্ভূত, মানে এর উল্লেখ সংবিধানের নেই, যেটাকে অবিধিবদ্ধ বলা হয়ে থাকে, যার মূল লক্ষ্য ছিল সিকিউরিটির বাজারে স্বচ্ছতা বা ট্রান্সপারেন্টলির মাধ্যমে কাজ করা, যে যারা কেউ যেন টাকা না মেরে নিতে পারে, যে সবাই যাতে ঠিকঠাক কাজ করে, তার জন্য সেবি গঠন করা হয়। এবং সেবিকে বিধিসম্মত বা প্রথমে ন্যাশনালাইজড করা হয়েছিল, বিধিসম্মত করা হয় যে সেবি থেকে পারমিশন নিতেই হবে, এটাকে কনফার্ম করা হয় 1992 সালে। তাহলে প্রথমবার নন স্ট্যাচুটারি হিসাবে তৈরি করা হলেও সেবিকে জাতীয়করণ করা হয় 1992 সালে। এরপর 1995 সালে সিকিউরিটি আইন বিলের মাধ্যমে, সিকিউরিটি ল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সেবিকে আরও বেশি পাওয়ার দেওয়া হয়, যে সেবিকে গুরুত্বপূর্ণ পাওয়ার দেওয়া হয়, যে প্রত্যেকে এই সেবির কাছ থেকে পারমিশন নিতে বাধ্য। ইন্স্যুরেন্স কোম্পানি বলো, এই শেয়ার মার্কেটে বলো, যারা প্রত্যেকে কিন্তু সেবির কাছে পারমিশন নিতে বাধ্য, এবং এই পারমিশনটা দেওয়া হয় 1995 সালে 25শে জানুয়ারি সিকিউরিটিজ সংশোধন অ্যাক্টের মাধ্যমে। এবং সেবি গঠিত হয় মেম্বার, খুব ইম্পর্ট্যান্ট, প্রায় পরীক্ষায় আসে, 6 জন মেম্বার নিয়ে সেবি গঠিত হয়। সেবির মেম্বার 6 রয়েছে, যার মধ্যে চেয়ারম্যানকে মনোনীত করে কেন্দ্রীয় সরকার, অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট বাই দ্য অ্যাডভাইস অফ পিএম, প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ। সেবির সদর দপ্তর আমরা জানি মুম্বাইতেও রয়েছে, সেবির সদর দপ্তর বা হেডকোয়ার্টার রয়েছে, এছাড়া তার আঞ্চলিক অফিস রয়েছে, আরও হেডকোয়ার্টার ছাড়াও সাবঅর্ডিনেট ব্রাঞ্চেস রয়েছে কলকাতা, দিল্লি এবং চেন্নাইতে। সেবি কী করে, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য মূলধনের বাজারকে নিয়ন্ত্রণ করে, যে যারা ইনভেস্ট করছে তাদের টাকা যাতে ডুবে না যায়, এই জন্য তাদের স্বার্থ রক্ষা করে। ইন্স্যুরেন্স সেক্টর বলো, শেয়ার মার্কেটে যাতে ঠিকঠাক টাকা হয়। স্টক এক্সচেঞ্জ এবং অন্যান্যদের সিকিউরিটি বাজারকে নিয়ন্ত্রণ করে, স্টক এক্সচেঞ্জ যাতে ঠিকঠাক কাজ করে। সিকিউরিটি বাজারে অসাধু কার্যকলাপকে ঠেকানো, যারা এই সিকিউরিটি বাজারে কেউ চুরি করছে, ইনসাইডিং ট্রেডিং করছে, তাদেরকে যথাযোগ্য শাস্তি দেওয়া,
সেই সব কাজ সেবি করে থাকে। আর এই যে বলা আছে এটাও আর একটা কজের মধ্যে ইনসাইডার ট্রেডিং বন্ধ করার জন্যই মেনলি কিন্তু সেবিটাকে ন্যাশনালাইজ করা হয় এবং 1995 সালে পাওয়ার দেওয়া হয়। পড়বে এটা ওই যে যে ওয়েব সিরিজটা বললাম ওখানে এই জিনিসটাই করা আছে যে স্ক্যাম করেছিল এখানে, কারণ ইনসাইডার ট্রেডিংয়ের মাধ্যমে প্রচুর টাকা কালেক্ট করেছিল। এই জন্য বাধ্য হয়ে গভর্নমেন্ট কী করলো, ইনসাইডার ট্রেডিংটাকে ইল্লিগাল ঘোষণা করে দিয়ে এটাকে অ্যাক্টের মাধ্যমে সেবিকে পাওয়ার দিল। এবং 2007 সালে সেবি রাজকোটে স্টক এক্সচেঞ্জ বন্ধ করে দেয়। আগে 24টা ছিল, রাজকোটটা দেখো আমাদের লিস্টের মধ্যে রাজকোট নেই। এই রাজকোটে সেবি স্টক এক্সচেঞ্জটা বন্ধ করে দিয়েছে, সৌরাষ্ট্র স্টক এক্সচেঞ্জ বন্ধ করে দেয়। 1996 সালে মুম্বাইতে প্রথম শেয়ার জমার ফার্স্ট শেয়ার ডিপোজিটের সিদ্ধান্ত নেওয়া হয়, যে প্রথমবার যে শেয়ারের যে কেউ যে টাকা ইনভেস্ট করবে এই পারমিশনটা দেওয়া 1996 সালে করা হয় এবং তার নাম করা হয় এই যে NSDL, ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিট লিমিটেড। এই এখানের মাধ্যমে দেখো 1996 সালে প্রথম শেয়ার ডিপোজারি সিদ্ধান্ত নেওয়া হয় এবং এর নাম দেওয়া হয় জাতীয় সিকিউরিটি জমা লিমিটেড। অর্থাৎ এখানে যারা ইনভেস্ট করবে তারা সিকিউর থাকবে, তাদের টাকা সেফ রয়েছে। এবং এর হেডকোয়ার্টার 3টে আর্থিক প্রতিষ্ঠান কি করে, এটাকে কন্ট্রোল করে, যার মধ্যে UTI, IDBI এবং NSE সম্পর্কে আমরা একটু আগেই পড়লাম, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। এই 3টেকে স্থাপন করা হয় NSDL এর আন্ডারে, ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিট লিমিটেড, যার 3টে আর্থিক প্রতিষ্ঠান, 3টের মাধ্যমে UTI, IDBI এবং NSE। ওকে, ইউপিআইটা কি? UTI তোমার হচ্ছে UTI বলেছিলাম, ওই যে ফুল ফর্মটা কি ছিল বলো না, আগের দিন বললাম যে ভুলে গেছি স্যার। ইউনাইটেড ট্রাস্ট অফ ইন্ডিয়া। ইউনাইটেড ট্রাস্ট অফ ইন্ডিয়া। ওকে, এই 3টে। আর IDBI জানি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আর NSE জাতীয় স্টক এক্সচেঞ্জ, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। ওকে, এবং এর দ্বারা দেখো এই যে কাগজহীন লেনদেন, যেটাকে পেপারলেস যে ট্রেডিং বলা হয়, এই ট্রেডিংটা কিন্তু শুরু করা হয়। পেপারলেস ট্রেডিং মানে কি, বর্তমানে আমরা দেখবে যে ক্যাশলেস পেমেন্ট করার উপর জোর দেওয়া হচ্ছে, অর্থাৎ কাগজহীন লেনদেন বা ক্যাশলেস ট্রেডিং। অর্থাৎ যে ট্রেডিং হবে সেই জায়গায় কোনো ক্যাপিটালের প্রয়োজন নেই, শুধুমাত্র একটা নাম্বার যোগ বিয়োগের ভিত্তিতেই আমরা পেপারলেস ট্রেডিং করতে থাকবো। এবং স্যার ক্যাশলেস ট্রেডিং প্রথম গোয়াতে স্টার্ট হয়েছে তো? প্রথম গোয়াতে স্টার্ট হয়েছে, এবার তারপরে ধীরে ধীরে এটা তো পরবর্তীকালে, এর আগেই ট্রেডিং ব্যাপারটা ক্যাশলেস অনেক আগে থেকেই আছে। ব্যাংকের মাধ্যমে জেনারেলি ক্যাশলেস যে ব্যাপারটা, সেটা ব্যাংকের মাধ্যমে কিন্তু বহুদিন আগে থেকেই চালু হয়েছে। ব্যাংকের যে লোন বলো বা ব্যাংকের মধ্যে যে টাকা দেওয়া এটা তো ক্যাশলেসেই হয়। কিন্তু ক্যাশলেস যেটা বলছে গোয়ার ক্ষেত্রে বলছো, ওটা কি লোকেদের মধ্যে যে সমস্ত টোটালি ক্যাশলেস করা, এটা গোয়াতে প্রথমবার হয়েছে। যেটা এই নরেন্দ্র মোদী গভর্নমেন্ট এসে এটার উপর জোর দিয়েছে, ঠিক আছে? হ্যাঁ স্যার, আমি ওইটাই বলছি। ওকে, এবার দেখো 1998 সালের ফেব্রুয়ারি মাসে যে সেকেন্ড ডিপোজিটারি জমা করা হয় এবং তার নাম দেওয়া হয় সেন্ট্রাল ডিপোজিটারি সার্ভিস ইন্ডিয়া, সেন্ট্রাল ডিপোজিটারি সার্ভিস ইন্ডিয়া লিমিটেড, অর্থাৎ CDSL। এই CDSLকে গঠন করা হয়। সেই CDSL সেকেন্ড ডিপোজিটারি মানে সেকেন্ড বারে তারা জমা করবে। তো CDSL গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এই যে বোম্বে স্টক এক্সচেঞ্জ, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা এবং ভারতের স্টেট ব্যাঙ্ক এবং HDFC। এইগুলা কিন্তু সাহায্য করেছিল CDSL স্থাপন বা গঠন করার ক্ষেত্রে। এবার 1998 সালের 19শে আগস্ট সেবি তার হচ্ছে রেজিস্ট্রেশন পায় এবং সেবি রেজিস্ট্রেশন পাওয়ার মাধ্যমে সেবির যে পাওয়ার বলো সমস্ত ক্ষমতা সেবির হাতে স্থানান্তরিত করে দেওয়া হয়। সেবির হাতে টোটালি ক্ষমতা দেওয়া হয় যে প্রত্যেককে সেবির কাছ থেকে কিন্তু পারমিশন নিতে হবে। এটা 1998 সালে 19শে আগস্ট CDCL সেবিতে রেজিস্ট্রেশন পায় এবং 2007-এ সেবি ডিসক্লোজার অ্যান্ড দ্য ইনভেস্টর প্রোটেকশন অ্যাক্ট ঘোষণা করে, যার দ্বারা প্রত্যেক পরিবর্তন করে, যার দ্বারা কি যারা বিনিয়োগ করেছে তাদের টাকা যাতে রক্ষা থাকে এবং সেতে টাকা যাতে প্রকাশ সবার কাছে এটা ইনফরমেশানটা থাকে যে প্রত্যেকে টাকা রাখলে সেবি তার এটা রেগুলেশন সে মেনটেন করবে। সেটা 2007 সালে করা হয়। মুম্বাই শেয়ার বাজারকে আধুনিক করার জন্য, শেয়ার বাজারের দাম উঠাপড়া দেখার জন্য কম্পিউটারে দেখার ব্যবস্থা রয়েছে। এটার নাম হয়েছে BOLT,
BOLT হচ্ছে বোল্ট বলা হয়, বোল্ট বলা হয় BAC অনলাইন ট্রেডিং। দেখবে যারা শেয়ার বাজারের হচ্ছে টাকা ইনভেস্ট করে, তা দেখবে এরকম 2-3টে মনিটর তার জায়গায় লাগানো থাকে। সেই 2-3টে মনিটরের মাধ্যমে সারাদিন দেখবে তাকিয়ে বসে আছে কোন শেয়ারের দাম কমছে, কোন শেয়ারের দাম বাড়ছে। কেউ যদি দেখে থাকো, দেখবে যারা শেয়ার বাজারের কাজ করে তারা কিন্তু সবসময় তাদের টিভি চলে, ওই শেয়ার বাজারের একটা লিঙ্ক খোলা আছে, সেটাই সবসময় তারা দেখতে থাকে। তো এইভাবে কম্পিউটারাইজড করা হয়, সেটা হচ্ছে বোল্ট প্রসেসের মাধ্যমে। এবং পুরানো পদ্ধতি ছিল আগে দেখো ওপেন আউট ক্রাই সিস্টেম। ওপেন আউট ক্রাই এটা ওল্ড সিস্টেম ছিল, যেখানে এই ব্যাপারটা ছিল না। সেটা কি, যে প্রত্যেককে ওয়েট করা হতো, প্রত্যেক দিনের শেষে সেই স্টকের দাম কত হচ্ছে সেটাকে পাবলিশ করা হবে, সেই দেখে পরের দিনের স্টককে নির্ধারণ করা হবে। এবং এই নতুন পদ্ধতি দেখো 1995 সালেই মে মাসে চালু করা হয়, যখন সেবিকে পাওয়ারফুল করা হয় তখন থেকেই এই নতুন পদ্ধতি চালু করা হয়। এবং 1966 সালে দেখো এই পদ্ধতি চেঞ্জ করে নতুন পদ্ধতি ব্যবহার করা হয়, সেটাকে ডটস বলা হয়, দিল্লি অনলাইন ট্রেডিং সিস্টেম। এবং 1908 সালে কলকাতা স্টক এক্সচেঞ্জ শুরু হয়েছিল। কলকাতা স্টক এক্সচেঞ্জ বললাম যে স্টক এক্সচেঞ্জ যেটা রয়েছে কলকাতাতে, স্টক এক্সচেঞ্জ ব্যবস্থা এটা শুরু হয় 1908 সালে। ওকে, আর জাতীয় স্টক এক্সচেঞ্জ NSE কি করে, বাজারে কল মানির ক্ষেত্রে ঋণের হারের নির্দেশে দুটি পদ্ধতি উপস্থাপিত করে। এগুলো হচ্ছে মিবর আর মিবিট, এই দু ধরনের পদ্ধতি করে। যে এর মাধ্যমে কি করা হয়, যে কল মানির ক্ষেত্রে যে কেউ যদি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ থেকে টাকা নিয়ে থাকে, সেই টাকা নেওয়ার ক্ষেত্রে দুটো পদ্ধতির মাধ্যমে টাকা তাদেরকে দেওয়া হয়ে থাকে। একটা হচ্ছে মিবিট বলা হয়, MIBOR মিবর বলা হয়, আরেকটা বলা হয় MIBBR মিবিট বলা হয়। তো এই দুটো প্রসেসের মাধ্যমে শুধু টাকা কেউ নিতে পারে NSE থেকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ থেকে। আচ্ছা, এর মধ্যে দেখো এর মধ্যে জিনিসটা কি হয়, মিবর জিনিসটা কি, মিবর হচ্ছে ঋণ দানের সূচক। কেউ যে ট্রেডিং ঋণ দিচ্ছে, সে ঋণ দেওয়ার ক্ষেত্রে তার যে প্রসেস, যে সেভাবে কিভাবে সে ঋণ দিচ্ছে, সেই ঋণ দানের জন্য মিবর। আর মিবার হয় ঋণ গ্রহণের সূচক, যারা ঋণ গ্রহণ করছে বা ট্যাক্স কালেক্ট করছে তাদের জন্য MIBBR মিবর। তো ফুল ফর্ম দুটো দেওয়া আছে, মুম্বাই ইন্টারব্যাংক রেট আর মিবিট মুম্বাই ইন্টারব্যাংক বিড রেট। ওকে, ওকে, আচ্ছা, এবার মোটামুটি আজকে এটা থাকবে। নেক্সট দিন আমাদের টোটালটা শেষ হয়ে যাবে, যেখানে কিছু ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সম্পর্কে জানবো, এবং তার সাথে সাথে কোন কোন মানে ইনস্টিটিউশনগুলো রয়েছে যারা এই ধরনের টাকা দিয়ে থাকে এবং ট্রেডিং করতে থাকে সেই সব সম্পর্কে। আর বিদেশের ক্ষেত্রে যখন টাকা লিকুইডের ক্ষেত্রে লিকুইড মানি কি, বা কোন কোন ব্যাংক এই তলবি অর্থ বা হচ্ছে কল মানি নিয়ে থাকে, সেই সব সম্পর্কে আমরা পরের দিন করলে আমাদের টপিকটা শেষ হয়ে যাবে। ওকে, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং পরবর্তী ক্লাসের এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল MIC এডুকেশন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।